Hello friends, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম। I hope you are practicing every single day. আমি যে প্রতিদিন যে ক্লাসগুলো দিচ্ছি সেটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করতেছেন। রেগুলার যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি শিখতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের ইনফ্লুয়েন্টলি আপনারা মানে কথা বলতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। স্পোকেন আপনাদের জন্য ইমপ্রুভ হবে। গতকাল আমরা টেন্সের উপর ক্লাস নিয়েছিলাম। প্রথম যে টেন্সের উপর ক্লাস নিয়েছিলাম সেটা হলো সিম্পল টেন্স। সিম্পল মানে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটাকে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা যেতে পারে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে ডিসকাস করেছি। আই হোপ আপনারা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে। আজকে আমরা ক্লাস নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে যত ধরনের ডাউট আছে আই হোপ সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, বা হোয়াট ইজ ডেফিনেশন অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায় বা চলিতেছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে টেন্স দ্বারা সাধারণত বর্তমানে কোনো কাজ চলিতেছে বোঝায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগের ক্লাসেই বলেছিলাম একটা ভার্ব সাধারণত কিন্তু তিনটা রূপ থাকতে পারে। যেরকম ফর এক্সাম্পল দিয়েছিলাম ইট, অ্যাট, ইটেড, ইটিং, ইটস। তার মানে একটা টেন্স একটা ভার্ব পাঁচ রকম হতে পারে। সেই ভার্বটার আমরা একটার এক এক রূপ মানে একটা প্রতীক দিয়েছিলাম V1 থেকে শুরু করে V5 পর্যন্ত। আই হোপ সেটা আপনারা মনে রেখেছেন। তাহলে আজকে তারপর আমি এখানে লিখে দিতে পারি V1, V2, V3, V4, V5। এটাকে আমরা কিভাবে বলতে পারি ইট, অ্যাট, ইটেন, ইটিং অ্যান্ড ইটস। এই পাঁচ রকমের একটা ভার্বই পাঁচ রকমের হতে পারে। তাহলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলিতেছে বলতে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার আমরা এরকম দিতে পারি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V4 প্লাস আদার ওয়ার্ড। তার মানে এখানে V4 মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। ফর এক্সাম্পল আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি লেটার বা চিঠি লিখতেছি। এখানে সাবজেক্টে প্রথমে আই আছে, তারপর এম ইজ আরের মধ্যে এম আছে, তারপর রাইটিং ভার্ব আছে V4, তার সাথে আইএনজি আছে, তারপর আদার ওয়ার্ড আছে। এখানে মনে রাখতে হবে একটা বিষয়, এম আমরা সাধারণত ইউজ করবো আয়ের পরে, আর আর ইউজ করবো আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে না, প্লুরালের ক্ষেত্রে ইউজ করবো, এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা ইউজ করব, থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করব ইজ। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, উই আর ওয়াকিং ইনসাইড দ্য রোড, আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি। এখানে কিন্তু আমরা আর ইউজ করছি, উইটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। আবার ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল উভয়ের ক্ষেত্রেও আমরা আর ইউজ করব, আর বাদ বাকি ক্ষেত্রে আমরা ইজ ইউজ করব। ইউ আর ইটিং নাও, তুমি এখন খাইতেছো। তার মানে বর্তমানে কাজ, যে কাজ চলতেছে, বর্তমানে কাজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস হইতেছে চলতেছে বর্তমানে, সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তাহলে দে আর ওয়ার্কিং টুডে, তারা আজকে কাজ করতেছে বা করিতেছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তারপরে আছে যেটা আছে নেক্সট আছে হি ইজ গোয়িং টু হোম, সে তার বাসায় যাইতেছে। রাকিব ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে বল খেলিতেছে। শি ইজ রিডিং, সে পড়িতেছে। তাই বর্তমানে যে কাজ চলতেছে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম আরও অনেক বেশি এক্সাম্পল আপনারা তৈরি করবেন, কারণ যত বেশি আপনারা এক্সাম্পল তৈরি করবেন আপনাদের জন্য দৈনন্দিন ডেইলি লাইফে যে কনভারসেশন স্পোকেন ইংলিশে আপনাদের ইমপ্রুভ করতে পারবেন, আপনারা বেশি কথা বলতে পারেন। কারণ যত বেশি আপনি নিজে থেকে তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন তাহলে সেটা আপনাদের জন্য আরও হেল্পফুল হবে। কারণ নিজে থেকে যে সেন্টেন্স তৈরি করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আসলে হবে না। আমি এখানে যদি 5টা তৈরি করে আপনাদের দেখিয়ে দেই, আরও আপনারা 5টা 10টা মিনিমাম আপনারা তৈরি করবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টা হেল্পফুল হবে। তাহলে অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে বুঝলাম, বা সিম্পল টেন্সের ক্ষেত্রে বুঝলাম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তারপর এটা নেগেটিভ, আমরা নেগেটিভ করবো কীভাবে, না বোধক কীভাবে করবো। হা বোধকে তো আমরা এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা না বোধক কীভাবে করতে পারি? ফর এক্সাম্পল মনে করেন যে কেউ আমাকে বললো তুই এখানে আসতেছিস, আমি বললাম না আমি যাইতেছি না, আমি সেখানে যাইতেছি না। তাহলে এটা আমি কী বলবো, ইংলিশে কীভাবে বলবো?
আই অ্যাম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাইতেছি না, এরকম আমরা বলতে পারি। পরে আমরা এটা স্ট্রাকচারটা দেখিয়ে দেই। তারপর প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এম ইজ আর বসবে, তারপরে নট বসবে, তারপর ভার্বের 4 নাম্বার রূপ বসবে বি4, তারপরে আদার ওয়ার্ড। ফর এক্সাম্পল, আই অ্যাম নট গোয়িং টু কলেজ, আমি কলেজে যাইতেছি না। আর একটা ফ্রেন্ড জিজ্ঞেস করলো তুই কলেজে আসতেছে, যাই বললাম না আমি কলেজে যাইতেছি না, আই অ্যাম নট গোয়িং টু কলেজ। এখানে শুধু এক্সট্রা আমরা নট লাগিয়েছি, আর তাছাড়া আগেরটার মতোই আছে কিন্তু, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে শুধু আমরা মাঝখানে অ্যামেজারের পর নট লাগিয়ে দিয়েছি, সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তারপর যেটা আছে আই অ্যাম নট গোয়িং টু কলেজ হলো, তারপরে যেটা আছে দে আর নট প্লেয়িং ফুটবল টুডে, তারা আজকে ফুটবল খেলিতেছে না। হি ইজ নট গোয়িং টু উইথ আস, সে আমাদের সাথে যাইতেছে না। হয়তো আমার একটা ফ্রেন্ড জিজ্ঞেস করলো রাকিব কি আমাদের সাথে আসতেছে, আমি তখন তাকে বললাম হি ইজ নট গোয়িং টু উইথ আস, সে আমাদের সাথে আসিতেছে না। তারপর যেটা আছে দে আর নট ওয়ার্কিং টুডে, তারা আজকে কাজ করিতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা নেগেটিভ কিভাবে করব। রাকিব ইজ নট গোয়িং টু হোম, রাকিব বাসায় যাইতেছে না। কেউ হয়তো জিজ্ঞেস করল রাকিব কি বাসায় যাইতেছে, আমি বললাম রাকিব ইজ নট গোয়িং টু হোম, সে রাকিব বাসায় যাইতেছে না। তারপরে যে এক্সাম্পলটা আছে আই অ্যাম নট গোয়িং টু ঢাকা টুডে, হয়তো আমার আজকে ঢাকা যাওয়ার কথা ছিল তারপরে যাই না, এই জন্য বলতেছে আই অ্যাম নট গোয়িং টু, আমি আজকে ঢাকা যাইতেছি না। হি ইজ নট রিডিং এ বুক নাও, সে এখন বই পড়তেছে না। উই আর নট ইটিং রাইস, আমরা এখন ভাত খাইতেছি না। হয়তো আমরা কেউ অনেকগুলো ফ্রেন্ড একসাথে আসি, একজন হয়তো আসতে একটু লেট হইতেছে, সে হয়তো জিজ্ঞেস করছে তোরা কি খেয়ে ফেলতেছিস আমাকে রেখে, আমি তখন তাকে বললাম উই আর নট ইটিং রাইস, আমরা এখন ভাত খাইতেছি না, তোর জন্য ওয়েট করতেছি। তারপর যেটা আছে ইন্টারগেটিভ, আমরা কীভাবে প্রশ্ন করব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে প্রশ্ন করব। অ্যাম ইজ আর আমরা শুরুতে নিয়ে আসবো, যে মানে অক্সিলারি ভার্বটা আছে, অ্যাম ইজ আর বি ভার্বটা সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্টটা বসবে, তারপর বি4 বসবে, তারপর আদার ওয়ার্ড বসবে প্লাস প্রশ্নবোধক। ইন্টারগেটিভ ভিতরে প্রশ্ন অবশ্যই প্রশ্নবোধক থাকতে হবে। ফর এক্সাম্পল, আর ইউ কামিং টু হেয়ার, তুমি কি এখানে আসিতেছো। ইজ হি রিডিং হিজ বুক, সে কি তার বাসায় পড়িতেছে। ইজ রাকিব গোয়িং টু ঢাকা, এখানে ইজ কেন বসলো, সাবজেক্ট থার্ড পার্সন, আপনাদের মনে রাখতে হবে। আর এখানে আর বসলো, এখানে সাবজেক্ট সেকেন্ড পার্সনের জন্য। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ বসছে, ইজ রাকিব গোয়িং টু ঢাকা, রাকিব কি ঢাকা যাইতেছে। তারপর আছে আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাইতেছো। আর ইউ ওয়াকিং ইনসাইড দ্য রোড, তুমি কি এখন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছো। আর দে ওয়াকিং টুডে, তুমি কি আজকে, আর দে ওয়ার্কিং টুডে, তারা কি আজ কাজ করিতেছে। আর ইউ স্লিপিং নাও, তুমি কি এখন ঘুমাইতেছো। আর ইউ গোয়িং টু মক্স, তুমি কি মসজিদে যাইতেছো। আর উই গোয়িং টু রিভার, আমরা কি নদীতে যাইতেছি। হয়তো কয়টা ফ্রেন্ড আমরা একসাথে যাইতেছি, আমি জানি না আসলে তারা আমাকে কোথায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি তাদের জিজ্ঞেস করতেছি যে আমরা কি আসলে নদীতে যাইতেছি। তারপর যে এক্সাম্পলটা আছে আর ইউ ওয়েটিং ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করিতেছো। তাহলে এই যে এক্সাম্পল, এতগুলো এক্সাম্পল তৈরি করেছে, এই এক্সাম্পলগুলো আপনি যদি প্র্যাকটিস করেন, নিজে থেকে আরও বেশি বেশি করে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করেন, মেক করার চেষ্টা করেন, নিজে থেকে আরও রিয়ালাইজ করার চেষ্টা করেন, বেশি বেশি মেক করার চেষ্টা করেন, সেন্টেন্স আশেপাশে কত ঘটনা ঘটতেছে, এগুলো যদি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনার স্পোকেন ইংলিশে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। আদারওয়াইজ পসিবল না যদি আপনি প্র্যাকটিস না করেন। সো আমি বারবার এটাই বলতে চাচ্ছি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি যে ক্লাসটা নিলাম আপনারা এটা পড়লেন, শিখলেন, বাট এটা যদি পরবর্তীতে ডেলি লাইফে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আসলে এটা ভুলে যাবেন। সো আপনারা অবশ্যই, আই হোপ আপনারা প্র্যাকটিস করতেছেন, ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড ভিডিওটা যদি আপনার জন্য সামান্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। অ্যান্ড আপনার অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আপনাদের যদি কোনো মতামত থাকে। দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।